আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনের কিছু কাহিনী নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা এগুলো হয়তো সবাই জানেন বা জানা থাকলেও আমরা তবলিগের পরিভাষায় বলি মুযাকারা করা, সেই হিসেবে আমরা একটু একে অপরকে স্মরণ করিয়ে দেওয়ার অর্থে এই টুকটাক কিছু ইতিহাসের বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আলোচনা করতে গেলে আমরা সবাই জানি যে একটা আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট থাকে, যে প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনের ওই আয়াতটা নাজিল করেন, বা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ক্ষেত্রে এরকম একটা প্রেক্ষাপট থাকে। ঠিক তেমনি যুগ সন্ধিক্ষণের একটা চর্চিত অচর্চিত বা বিতর্কিত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যে পরিস্থিতির প্রেক্ষাপটে মূলত আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখতে পাই, বিশেষ করে পূর্ববঙ্গের ক্ষেত্রে। তো সেই প্রেক্ষাপটটা কি ছিল, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু পর্যন্ত আমি কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন যে স্বভাবতই আমাদের বাংলাদেশের বর্তমান রূপ সেটা আমরা প্রাচীন বাংলার যুগে পাই না। সেখানে বঙ্গ, রার, হরিকেল, সমতট নানা বিভাজন আছে। ঠিক তেমনি একটা বড় আকারের বিভাজন হলো রার এবং পূর্ববঙ্গ, অথবা আরো যদি ভেঙে বলা হয় তাহলে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের একটা বড় ভাগ আছে। সেটা একেবারে ধর্মীয় দিক থেকে শুরু করে, কালচারের দিক থেকে শুরু করে, অর্থনৈতিক দিক থেকে শুরু করে সার্বিকভাবে পূর্ববঙ্গের সাথে পশ্চিমবঙ্গের, মানে ভাগীরথীর ওই পারের সাথে ভাগীরথীর এই পারে আমরা যারা আছে তাদের সাথে একটা বড় পার্থক্য আছে। সেই পার্থক্যটা ধর্মের ক্ষেত্রে যেমন আছে, অর্থনৈতিক ক্ষেত্রে যেমন আছে, চিন্তা চেতনা ইত্যাদি নানাবিধ ক্ষেত্রে এবং কুসংস্কারের ক্ষেত্রে একটা বড় পার্থক্য পূর্ববঙ্গের এবং পশ্চিমবঙ্গের ভিতরে রয়েছে। বাচন ভঙ্গির দিক থেকে দেখেন, বাংলা আমরাও বলি, বাংলা তারাও বলে, কিন্তু ভাগীরথীর ওই পারের বাংলা, ভাগীরথীর এই পারের বাংলার মধ্যে একটা পার্থক্য আছে। ঠিক তেমনি একটা বড় পার্থক্য ছিল অর্থনৈতিক পার্থক্য। যখন আমরা পলাশীর প্রান্তরে আমাদের স্বাধীনতা হারিয়ে ফেললাম ইংরেজদের কাছে, ইংরেজদের স্বভাবতই বাংলা প্রদেশের মাধ্যমে তারা গোটা হিন্দুস্তানে ঢোকা শুরু করলো এবং তাদের মূল কেন্দ্র ছিল কলকাতা। স্বভাবতই আমাদের পুঁজিবাদী বা ক্যাপিটালিজম বা ন্যাশনালিজম বা লিবারেল সেকুলার ডেমোক্রেটিক যে বর্তমান রূপটা আমরা পাই, সেখানে স্বভাবতই মেট্রোপলিটনকে কেন্দ্র করেই মানে আভিজাত্য, জাঁকজমক বা সমস্ত কিছু সেন্ট্রালাইজ করে ফেলা হয়। যেমন ধরেন আপনার সে ফর এক্সাম্পল, আমরা জানি নৌবাহিনীর কাজ হলো সমুদ্রে, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের নৌবাহিনীর সদর দপ্তর ঢাকায়, যেটার কোনো কাজ নাই। আরো আপনারা হবেন, পলিটিক্যাল দলগুলো যখন তাঁতি দল বানায় বা তাঁতি লীগ, দেখবেন যে তাঁতি দল, তাঁতি লীগ, কৃষক লীগ, তাদের আনফরচুনেটলি তাদের সদর দপ্তর থাকে ঢাকার গুলশান, যেখানে আসলে কোনো ধান গাছ লাগানো হয় না বা ধানের চাষ হয় না, তাঁতি নাই, এরকম থাকে। কারণ এটা পুঁজিবাদেরই যে সে তার পাওয়ারটাকে সেন্ট্রালাইজ করে ফেলে এবং সবকিছু মেট্রোপলিটন কেন্দ্রিক করে। ফলে যা হবার তাই হইলো। কলকাতা যখন ব্রিটিশ ভারতের রাজধানী হলো প্রথম দিকে 1912 সালের আগে, তখন স্বভাবতই কলকাতা কেন্দ্রিক একটা জাগরণ, মেট্রোপলিটন কেন্দ্রিক একটা জাগরণ শুরু হলো। এবং অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ববঙ্গ, যে পূর্ববঙ্গে একসময় তাঁত ছিল, পূর্ববঙ্গে একসময় মুসলিম ছিল, ঢাকায় মুসলিম গোটা দুনিয়ার মধ্যে বিখ্যাত, পূর্ববঙ্গের ভিতরে আখের রস ছিল, যেটা আখ থেকে চিনি বানানোর প্রক্রিয়া, যেটা এম এ রহিম ঢাকা ইউনিভার্সিটির প্রয়াত প্রফেসর তিনি বলছেন যে এটা এই পূর্ববঙ্গ পৃথিবীকে শিখাইছে যে কিভাবে আখ থেকে রস বানিয়ে এখান থেকে চিনি প্রক্রিয়াজাতকরণ করা হয়। তার সোশ্যাল এন্ড কালচার হিস্ট্রি অফ বেঙ্গল 2 খণ্ডের বই। তো এত উন্নত যে প্রদেশটা ছিল, যেটা মুঘল সম্রাট শাহজাহানের দরবারে প্রশংসিত হইতো, বাংলাকে বলা হতো জান্নাতাবাদ, সম্রাট শাহজাহান, আওরঙ্গজেব প্রভৃতি ওনারা বলতেন। তো এই জান্নাতাবাদটা কোনো কারণে একেবারে অর্থনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, প্রগতির দিক থেকে, সমস্ত দিক থেকে পিছিয়ে পড়লেন। সো এর প্রেক্ষাপটে প্রফেসর জয়া চ্যাটার্জি, আব্দুল মামুন আরো অন্যান্য আলোচনা করছেন। আমি সেই বিস্তারিত আলোচনা ভিতরে যাচ্ছি না, যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পূর্ববঙ্গের মানুষ পিছিয়ে গেল, অফিসিয়াল জবের ক্ষেত্রে পূর্ববঙ্গের মানুষ পিছিয়ে গেল। দেখা গেল একটা অধ্যাপক পূর্ববঙ্গের খুঁজে পাওয়া যাচ্ছে না, ম্যাজিস্ট্রেট খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি সহ অন্যদের খুঁজে পাবেন, কিন্তু পূর্ববঙ্গের একটা লোককে আপনি খুঁজে পাইতে আপনার খুব কষ্ট হবে, যে একজন ব্যারিস্টার আছে, একজন ডাক্তার আছে, বা তৎকালীন অক্সফোর্ড স্কুল অফ মেডিসিন পড়ুয়া কোনো ভালো উন্নত ডক্টরেট ডিগ্রিধারী কেউ আছে, এরকম খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। ফলশ্রুতিতে পূর্ববঙ্গের মানুষজন চাচ্ছিলেন যে যেহেতু ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা হিসেবে কলকাতা অনেক বেশি মেট্রোপলিটনের সুবিধা ভোগ করতেছে, সেই কিছুটা সুবিধা ভাগ করে আমাদেরকেও দেওয়া হোক। সে ফর এক্সাম্পল, আমরা দেখি রাজশাহী বিভাগ থেকে আলাদা হয়ে রংপুর বিভাগ হয়েছে। এটা কেন হয়েছে? এটা প্রশাসনিক সুবিধার্থে। রংপুর একটা বৃহত্তর অঞ্চল, যে অঞ্চলটা রাজশাহীর আন্ডারে থাকলে সে যতটুকু উন্নত হইতে পারবে, সম্ভবত আলাদা হলে সে বিভাগ হিসেবে একটা বিভাগীয় কমিশনার পাবে, আদালত পাবে, নানান সুবিধা, সে একটা আলাদা বোর্ড পাবে, শিক্ষা বোর্ড পাবে। স্বভাবতই সে তার প্রশাসনিক যে সিস্টেম, এই মেকানিজম বা ইকোসিস্টেমের কারণে সে অটোমেটিক কিছু জিনিস পেয়ে যাবে, যেটা সে রাজশাহীর অধীনে থাকলে পেত না বা পাওয়ার সুযোগ নেই।
এটা যখন পূর্ববঙ্গের মানুষজন ইংরেজদের কাছে আবেদন করলেন, বিশেষ করে নবাব সলিমুল্লাহ সহ আর অন্যান্যরা, শের বাংলাকে ফজলুল হকের কথা বলা যায়, নবাব সলিমুল্লাহ আরো আত্মীয়স্বজন আরো অনেকে ছিলেন। তো ওনারা যখন এটা বারবার ইংরেজ সরকারের কাছে পেশ করতে থাকলেন যে কলকাতা রাজধানী হিসেবে যে সুবিধা ভোগ করতেছে সে তুলনায় পূর্ববঙ্গে কিছুই নাই, আমাদের বলার মতো কিছু না, একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা ঢাকা কলেজ ছাড়া তেমন কি কি আছে আমাদের। তো ওনারা দাবি করলেন যে পূর্ববঙ্গকে আলাদা করে একটা প্রদেশ ঘোষণা করা হোক। আনফরচুনেটলি এই ব্যাপারটাকে আমরা জানি বঙ্গ ভঙ্গ হিসাবে, অথচ এটা এই শব্দটা হিসেবে একটা প্রবলেমেটিক শব্দ। কিভাবে? আমরা যখন 1857 সালে বিপ্লবের কথা বলতেছি, আপনি বইপত্রে, আমি নিজেও সমাজবিজ্ঞান বইতে পড়ছি, এই বিপ্লবকে বলা হচ্ছিল সিপাহী বিদ্রোহ। এটা যে কত বড় ডাহা মিথ্যা কথা, এটা অন্য অ্যাঙ্গেল থেকে বিবেচনা করলে আমরা বুঝতে পারবো। সিপাহী বিদ্রোহ এটা ইংরেজদের দেওয়া নাম। কেন তারা নাম দিল? কারণ যখন আপনি বলবেন ভারতের স্বাধীনতা আন্দোলন আসলে একটা সিপাহী বিদ্রোহ, মানে একটা ছোট্ট গুটি কয়েক মানুষের আন্দোলন, জাস্ট ইংরেজদের অধীনে পরিচালিত কিছু সিপাহীরা এই আন্দোলন করছে, ফলে আপনার জন্য কোর্ট মার্শাল করা সহজ হবে, তাদের আপনি খুব দ্রুত তাদেরকে বিচারের অধীনে মুখোমুখি করতে পারবেন। কিন্তু আপনি যখন এটাকে বলবেন স্বাধীনতা আন্দোলন, তখন আপনার জন্য প্যাচ খেয়ে যেতে বা বিপদে পড়তে হবে। কারণ এটা আপনার জানেন মারাঠাদের সাথে মুঘলদের একটা বড় শত্রুতা ছিল, কিন্তু 57 সালে এসে 1857-তে তারা সেই শত্রুতা ভুলে বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে একতাবদ্ধ হয়ে তারা ইংরেজদের সাথে লড়াই করেছে বা স্বাধীনতা সংগ্রাম করেছে। সেখানে অবশ্যই সিপাহীদের অংশগ্রহণ ছিল, কিন্তু সেই সিপাহীরাই এই আন্দোলনের মূল বিষয়বস্তু না, বা মূল স্পিরিট না, বা মূল পাওয়ার না। এখানে সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল, কিন্তু ইংরেজরা সুকৌশল এটাকে নাম দিয়েছে কি সিপাহী বিদ্রোহ। আমরা সেটা গলদকরণ করে ফেলছি। স্বাধীনতা আন্দোলনকে আমরা জাস্ট সিপাহীদের বিদ্রোহ, যেমন বিডিআর বিদ্রোহ, বিডিআর জওয়ানদের একটা কেওয়াস, একই রকম ব্রিটিশ ভারতের অধীনে পরিচালিত কিছু সিপাহীদের অধীনে পরিচালিত একটা কেওয়াস, সেটা হলো স্বাধীনতা আন্দোলন 1857 সাল। এটা একটা ভুল বয়ান বা ভুল ন্যারেটিভ, ইংরেজদের দ্বারা পরিচালিত, আমরা সেটা গিনে ফেলছি। একইভাবে বঙ্গভঙ্গ শব্দটা একটা বিশেষ শ্রেণীর দেওয়া শব্দ। এটা তো বঙ্গভঙ্গ না, এটা হলো বঙ্গ প্রদেশ সৃষ্টি। যেমন 47-কে অনেকে যখন ন্যারেট করেন তারা বলতে চান দেশ ভাগ বা পার্টিশন। 47 দেশ ভাগ হবে কেন? 47 তো দেশ প্রাপ্তি। 47-এ আমরা স্বাধীন একটা দেশ পাচ্ছি ব্রিটিশদের কাছ থেকে, কিন্তু আমাকে বলা হচ্ছে দেশ ভাগ, মানে একটা বিয়া হুলস্থল কাণ্ড বাঁধাই ফেলছি। আমি স্বাধীনতা দাবি করে একটা দেশকে ভাগ করে তার মাকে দ্বিখণ্ডিত করে ফেলছি। এই ন্যারেশনটা আমরা গিলে ফেলছি, এবং আমরা মনে করি যে 47টা হলো পার্টিশন, 47 দেশ প্রাপ্তি। এবং এটা অনেকেই আলোচনা করেছেন 47 নিয়ে, যে 47টা দেশ ভাগ। অধ্যাপক সাইদ ফেরদৌস আছেন এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার এর লিটারেচার আছে এবং একাডেমিতে তার কয়েকটা লেখাও আমি পড়েছি। তিনি ডিটেলস আলোচনা করছেন যে এটাকে দেশ ভাগ না বলে আমাদের বলা উচিত ছিল দেশ প্রাপ্তি। যেমন 1971 সালকে কেউ যদি বলে দেশ ভাগ, আমি কেউ মানতে চাইব না, বলে এটা কিভাবে দেশ ভাগ হইলো। কিন্তু আপনি 47-এর আইনায় 71-কে মাপেন, 47-কে যদি বলা হয় পার্টিশন, 71 একইভাবে পার্টিশন। 47টা ব্রিটিশদের এগেনস্টে, 71টা পাকিস্তানিদের এগেনস্টে। কিন্তু না, আসলটা কি? 71-এ আমরা স্বাধীনতা লাভ করছি, একইভাবে 47-এ আমরা স্বাধীনতা লাভ করছি। 47টা আমাদের দেশ প্রাপ্তি, 71 আমাদের নতুন বাংলাদেশ, সেটা প্রাপ্তি। এটা স্বাধীনতা, এটা বঙ্গভঙ্গ বা বাংলা ভাগ বা পার্টিশন এইভাবে আমরা না দেখলেই ভালো, কারণ এটা ইংরেজ ওরিয়েন্টালিজে তৈরি করা বয়ান। সো তারা যখন পূর্ববঙ্গের মানুষজন ওইখানে যোগাযোগ করলো, ভাইসরয় ছিল লর্ড কার্জন, লর্ড হার্ডিংস, ওনাদের সাথে যোগাযোগ করে দেখা গেল যে আমাদেরকে একটু প্রদেশ বানিয়ে আমাদেরকে একটু বিশেষ ফ্যাসিলিটিস দেওয়া হোক। কারণ আমরা এত পেছনে পড়ছি যে আমরা স্বভাবতই কলকাতা কেন্দ্রিক যে সভ্যতা, কলকাতা কেন্দ্রিক যে নগরায়ণ, এটা আমরা পেরে উঠবো না। সো আমাদেরকে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এদের জন্য কিছু করা হোক। ফলশ্রুতিতে ইংরেজ সরকার তারা সাড়া দিলেন এবং তারা চিন্তা করলেন যে পশ্চিমবঙ্গকে আলাদা করে আসাম সহ তারা একটা বৃহৎ বঙ্গ প্রদেশ বানাবেন, যেটা 1905 সালে কার্যকর হলো, এবং যেটার নাম ইংরেজরা দিল বঙ্গভঙ্গ, অথবা আমরা যেটা বলবো সেটা হলো বঙ্গপ্রদেশ সৃষ্টি। এবং এটা আমরা চেষ্টা করবো সবসময় এই কথাই বলার জন্য যে 1905 সালে বঙ্গভঙ্গ হয় নাই, বঙ্গপ্রদেশ সৃষ্টি হয়েছে। 1947-এ পার্টিশন বা দেশ ভাগ হয় নাই, দেশ প্রাপ্তি হয়েছে। 1971 সালে আমরা দেশ স্বাধীনতা লাভ করছি। এখানে ভাগ, পার্টিশন, বিভাগ, এরকম দ্বিখণ্ডিত এরকম কিছু হয় না। এটা একটা বিশেষ শ্রেণীর তৈরি করা ঐতিহাসিক বয়ান। আচ্ছা, তো পূর্ববঙ্গ ভাগ হয়ে একটা আলাদা প্রদেশ হলো, যেটার নাম হলো বঙ্গপ্রদেশ। এখানে পূর্ববঙ্গের যারা লোক ছিল, আমি আগেই বললাম, তারা তো এটাকে স্বাগত জানাবেই, কারণ তারা নিজেরা নিজেদের জন্যই এটা করেছে, ইংরেজ সরকারকে রিকোয়েস্ট করেছে। ফলপরিণতিতে ইংরেজ দেশ যখন ভাগ হলো, আপনি অনেক অবাক হবেন,
গিরিশচন্দ্র সেনের মতো যারা পূর্ববঙ্গের পক্ষের লোক ছিলেন তারাও এটাকে স্বাগত জানাইছেন। অধ্যাপক মুনতাসির মামুন, আওয়ামী লীগের বিখ্যাত চিন্তক, তার একটা বই আছে 19 শতকের পূর্ববঙ্গ এবং সমাজ, ঢাকা ইউনিভার্সিটিতে তার সমাজ নিরীক্ষণ কেন্দ্র ছিল, এখান থেকে তিনি পাবলিশ করেছিলেন 1986 সালে। সেখানে তিনি দেখাইছেন যে ভাই গিরিশচন্দ্র সেন নিজেও এই ব্যাপারটাকে স্বাগত জানিয়ে বলতেছেন যে আমি পূর্ববঙ্গের মানুষ, ঢাকা আমার রাজধানী হলে এটা আমার জন্যই ভালো, কারণ আমি উন্নতি করতে পারবো। এর কারণ হিসেবে তিনি নিজেই বলতেছেন যে যখন আমি পশ্চিমবঙ্গে যাইতাম, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অফিস আদালত এখানে গিয়ে আমি পূর্ববঙ্গের লোক খুঁজে পাইতাম না। একই বিপদে পড়তে হয়েছিল আরেকজন বিখ্যাত লোক আছেন রায় বাহাদুর দীনেশচন্দ্র সেন। তিনি যখন পশ্চিমবঙ্গে গেলেন তাকে বলা হলো বঙ্গাল, বঙ্গা বলে যেমন একটা গালি দেওয়া হয় এরকম বঙ্গাল বলে তাকে অপমান করা হচ্ছিল। তিনি সেই অপমানের চোটে আবার তিনি পূর্ববঙ্গে ফেরত আসছেন এবং ময়মনসিংহ গীতিকাকে নিয়ে বৃহৎ একটা গবেষণা করেছেন। এটা ছিল তার ওই অপমানের একটা ফসল। একই কথা দীনেশচন্দ্র সেনও বলতেছেন এবং গিরিশচন্দ্র সেনও বলতেছেন যে পশ্চিমবঙ্গে আমাদের অপমান অপদস্থ করা হয়তো পূর্ববঙ্গ থেকে কেউ গেলে, বলতে এরা কৃষক শ্রেণী, এদের তো ইউনিভার্সিটি কি দরকার, এদের ভাগ্য শিক্ষার কি দরকার। আমরা একটু পরেই দেখবো যে ঢাকা ভার্সিটি হওয়ার মুহূর্তে এই কথাগুলো একটা বিশেষ শ্রেণীর কাছ থেকে ঠিকই বলা হয়েছে যে কৃষকদের জন্য ইউনিভার্সিটির দরকার নেই। তবে সেটা অবশ্যই রবীন্দ্রনাথ না, এটা আমার মনে করার কোনো কারণ নাই। আচ্ছা, তো গিরিশচন্দ্র সেন, দীনেশচন্দ্র সেন, ওই সময় পূর্ববঙ্গের যত চিন্তক ছিলেন ম্যাক্সিমাম মুসলিম চিন্তক সহ এরকম দুই একজন হিন্দুরাও তারা এই বাংলা প্রদেশ সৃষ্টিকে স্বাগত জানালেন। আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, বাকেরগঞ্জের আরাকান্দিতে জমিদার রাজেন্দ্র রামের মন্ডল তিনি নিজেও এই ব্যাপারটাকে স্বাগত জানাইলেন এবং বঙ্গভঙ্গকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটা বই আছে কাস্ট অ্যান্ড পলিটিক্স ইন ইস্টার্ন বেঙ্গল, সেখানে তিনি দেখাইছেন যে এইরকম গুটি কয়েক হিন্দুরাও যারা পূর্ববঙ্গ নিয়ে ভাবতেন বা স্বদেশ নিয়ে ভাবতেন তারাও এই বঙ্গ প্রদেশ সৃষ্টিটাকে স্বাগত জানাইছে। কিন্তু এই প্রদেশের ফলে কি হলো একটু এক্সাম্পল দিই যে আসলে আমরা 1905 সালের আগে এবং বঙ্গপ্রদেশ সৃষ্টি হওয়ার পরে কিছুটা উন্নতি শুরু হয়েছিল কিনা 1911 পর্যন্ত, হ্যাঁ কিছুটা উন্নতি শুরু হয়েছিল। প্রথম কি যে ঢাকা 1660 সালে মুঘলরা ঢাকাকে রাজধানী ঘোষণা করছিল, কিন্তু 1704 সালে মুর্শিদ কুলি খান তিনি রাজধানীকে মুর্শিদাবাদে নিয়ে গেলেন। ফলে ঢাকা যে তার রাজধানীর গৌরব হারাই ফেলছিল এইটা আবার সে উদ্ধার করলো 1905 সালে। তাহলে প্রথম ফায়দা কি হলো, বঙ্গপ্রদেশ সৃষ্টির মাধ্যমে ঢাকা তার রাজধানী হওয়ার যে গৌরব হারাই ফেলছিল সেটা সে অর্জন করলো। 1905 সালের বঙ্গপ্রদেশ সৃষ্টির মাধ্যমে সে আরো একটা জিনিস লাভ করলো, সেটা হলো কি শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, প্রশাসনিক ক্ষেত্রে উন্নয়ন। সভাপতি বললাম প্রদেশ সৃষ্টি হইলে একজন গভর্নর দিতে হয়, প্রশাসনিক দপ্তর বানাইতে হয়, শিক্ষা বোর্ড বানাইতে হয়, একটা ইউনিভার্সিটি লাগে। সে এই দিকে তার যাত্রা শুরু করলো এবং সৈয়দ আব্দুল মুকসুদের একটা বই আছে প্রথমা থেকে 2016 সালে বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের উচ্চশিক্ষা, সেখানে তিনি এই বিষয়টি নিয়ে ডিটেলস আলোচনা করেছেন এবং লর্ড কার্জন নিজেও বলছেন যে নতুন প্রদেশ শিক্ষা সুশাসন এবং সমৃদ্ধির ক্ষেত্রে আস্তে আস্তে অগ্রগতির পথে যাত্রা শুরু করলো 1905 সালের বঙ্গপ্রদেশ সৃষ্টির পরে। হার্ডিন্সের একটা এক্সাম্পল দিয়েছেন তিনি নিজেই যে 1906 সাল থেকে 1911 সালের ভিতরে কি পরিমাণ উন্নতি হয়েছে। তিনি বলতেছেন 1906 সালে অর্থনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ সরকার বরাদ্দ দিত 1,54,358 টাকা, কিন্তু 1911 সালের আগে সরকার এই বরাদ্দ বাড়িয়ে দিল 2 গুণ, 3,83,619 টাকা। এবং শিক্ষার্থীর সংখ্যা তিনি বলতেছেন এই যে ব্রিটিশদের একটু পূর্ববঙ্গের দিকে নজর দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দ দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর ক্ষেত্রে নজর দেওয়া, এর ফলে 1905 থেকে 1911 সালের ভিতরে শিক্ষার্থীর সংখ্যা 6,99,051 জন থেকে 9,36,653 জন হয়ে গেল। প্রায় অর্থনৈতিক ক্ষেত্রে বরাদ্দ আমরা দ্বিগুণ পেলাম, ঠিক তেমনি এই কয়েক 5 বছরের ভিতরে আমাদের শিক্ষা ক্ষেত্রে উন্নতি হলো, শিক্ষা সমৃদ্ধি এগুলো বাড়তে থাকলো কারণ সরকারি বরাদ্দ বেড়ে গেল। ইভেন নারী শিক্ষার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন তখন হয়। 1908 থেকে 1909 সালের মধ্যে মহিলা শিক্ষার্থী যেখানে ছিল 819 জন, সেখানে প্রায় 25,493 জন হয়ে যায় 1911 সালের ভিতরে। সো এইভাবে স্কলারশিপের ক্ষেত্রে যেখানে আগে মুসলমানরা স্কলারশিপ পাইতো 8%, সেখানে তারা পাওয়া শুরু করলো 13%। রিভিউ অফ এডুকেশন ইন ইস্টার্ন বেঙ্গল এন্ড আসাম, এটা রিপোর্টে ভলিউম 1 এর পেজ 118 এর মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন। ঠিক তেমনি চাকরির ক্ষেত্রে দেখা গেল 1912 সাল থেকে এই চাকরির যে ধারাটা বাড়তেছিল এটা বাড়া শুরু হয় 1905 সালের পরে, যে পূর্ববঙ্গের মানুষজন চাকরির ক্ষেত্রে ওই যে বিভাগ সৃষ্টি হওয়ার কারণে কিছুটা এক্সট্রা সুবিধা পেতে থাকেন। তাহলে এই পয়েন্টের কনক্লুশন হলো বঙ্গ প্রদেশ সৃষ্টির মাধ্যমে পূর্ববঙ্গের একটা উন্নতি ধারা শুরু হয়েছিল, সেটা শিক্ষা ক্ষেত্রে, নারীদের শিক্ষার ক্ষেত্রে, শিশুদের শিক্ষার ক্ষেত্রে, ইউনিভার্সিটির
হবে এরকম একটা ইয়ের ক্ষেত্রে, ঢাকা তার রাজধানী অস্তিত্ব ফিরে পায়, এটার ক্ষেত্রে একটা নতুন পরিবর্তন 1905 সালে বঙ্গ প্রদেশ সৃষ্টি হওয়ার মাধ্যমে আমরা পেতে থাকি। আনফরচুনেটলি এখানে এসে আমাদের ইতিহাসের একটা তিক্ত সত্যতাকে আপনাদের সামনে বলতেই হবে যে এই প্রদেশ যখন উন্নতির দিকে যাত্রা শুরু করলো, ইংরেজদের কাছ থেকে নতুন প্রদেশের একটা অস্তিত্ব নিয়ে আসার মাধ্যমে আন্দোলন সংগ্রাম, সেখানে অবশ্যই নবাব সলিমুল্লাহর কথা আমাদেরকে বলতে হবে, শের বাংলাকে ফজলুল হক সহ অন্যান্য রাজ্যের কথা বলতে হবে, যে এই আন্দোলনের মাধ্যমে যখন বঙ্গ একটা নতুন দিকে যাত্রা শুরু করলো, কিছু লোক, সেটা কলকাতার এলিট ব্রাহ্মণ হিন্দুরা, এই ব্যাপারটাকে খুব স্বাভাবিক চোখে দেখেন নাই। এবং আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ তারা অ্যাগ্রেসিভ ছিল এটার এগেনস্টে। তার মধ্যে কয়েকজনের নামই আমি একটু পড়ি: সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তারপরে অনন্দচন্দ্র রায়, মোমেন শাহীর, অনাথবাদ গুহ, রাসবিহারী ঘোষ, এবং আপনাকে অবশ্যই জোড়াসাঁকোর ঠাকুর পরিবার রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাও এখানে বলতে হবে, কারণ এটা 1905 সালের বঙ্গভঙ্গের বিষয়টাকে তারাই বঙ্গভঙ্গের প্রচারিত করেছেন এবং এইটাকে তাদের জন্য একটা অপমানজনক হিসেবে দেখেছে। তার একটা এক্সাম্পল আপনি পাবেন, 1905 থেকে 5 সালের পর 3 মাসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 26টি গান রচনা করেছেন এই বঙ্গভঙ্গকে ঠেকানোর জন্য। এরকম আর দেখা যায় নাই 3 মাসে তিনি 26টা গান শুধুমাত্র একটা বিষয়ের উপরে লিখছেন, যেটা জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি অবশ্যই, কিন্তু তিনি এইটাকে খুব স্বাভাবিকভাবে নিতে পারেননি এবং তারা ইংরেজ সরকারকে অনবরত চাপ দিচ্ছিলেন, এটা আপনাকে বন্ধ করতে হবে, এটা থামাইতে হবে। একটা এক্সাম্পল দিই, যে 1905 সালের 16 অক্টোবর যে যখন বঙ্গ প্রদেশ সৃষ্টি হলো, এটাকে কলকাতা কেন্দ্রিক, আমি ব্রাহ্মণ হিন্দুর কথাই বলবো কারণ সাধারণ হিন্দুদের এখানে অংশগ্রহণ ছিল না, সেটাও আমাকে বলতে হবে, যে ব্রাহ্মণ উচ্চশিক্ষিত এলিট হিন্দুরা বা ব্রাহ্মণরা যদি বলেন, রবীন্দ্রনাথ সহ আর অন্যান্য, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আশুতোষ মুখোপাধ্যায় বা এরকম যারা বড় লিডিং পজিশনে ছিলেন, তারা বললেন যে এই 16 অক্টোবরকে আমরা কালো দিবস হিসেবে উদযাপন করব। এবং তারা কি করলেন, তারা ওই সারাদিন বসে, আজকে হিন্দু যত আছে তারা সারাদিন কেউ খাবে না, তারা সাধারণ পোশাক পরবে, আন্দোলন করবে, এবং তাদের এই যে কি বলে আত্মসম্মানহীনতার একটা বৈশিষ্ট্য, এটা তারা যতক্ষণ পর্যন্ত বঙ্গ প্রদেশকে উইথড্র না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এটা করবে। এবং তারা রাখি বন্ধন উৎসব পালন করে। আপনারা জানেন এই রাখি বন্ধন উৎসবের অন্যতম কারিগর ছিলেন জোড়াসাঁকোরের রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি নিজে, ঠাকুর পরিবারের একটা রুলস ছিল, খালি পায়ে তারা সাধারণত বাইরে বের হতেন না। রবীন্দ্রনাথ ঠাকুর তখন সেই ঠাকুর বাড়ির রুলস ভঙ্গ করে তিনি খালি পায়ে মাঠে ময়দানে নেমে আসলেন, হিন্দু মুসলমানকে রাখি পরে দিতে থাকলেন এবং বলতে থাকলেন যে তোমরা বঙ্গ প্রদেশ সৃষ্টির বিরোধিতা করো, কারণ এটা তোমার মাকে ভাগ করা হয়েছে। এবং এই সময়টাতেই আমার সোনার বাংলা সহ আরো 26টা দেশাত্মবোধক গান তিনি রচনা করেছেন। তার মানে এই যে বঙ্গ প্রদেশ সৃষ্টির মাধ্যমে আমরা যে একটু উন্নতির দিকে যাত্রা শুরু করেছিলাম, আনফরচুনেটলি সেটাকে কিছু এলিট শ্রেণীর হিন্দু যারা ম্যাক্সিমাম কলকাতা কেন্দ্রিক থাকতো, যাদের জমিদারি আবার ছিল পূর্ববঙ্গে, তারা এটা বিরোধিতা করেছেন। বিরোধিতা করেছেন কি কারণে? বিরোধিতা করেছেন বেশ কয়েকটা কারণে। তার মধ্যে একটা ছিল অর্থনৈতিক কারণ। যখন পূর্ববঙ্গে তাদের জমিদারি, পশ্চিমবঙ্গে তাদের বাস, তখন স্বভাবতই পূর্ববঙ্গ যদি আলাদা একটা প্রদেশ হয়ে যায়, তাদের একক কর্তৃত্বটা এই জায়গায় থাকবে না। এবং এই ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও পড়ে যাবেন, কারণ তিনি বাস করতেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বা শান্তিনগরে, কি বলে শান্তিনিকেতনে, বোলপুরে, কিন্তু তিনি আবার তার জমিদারি ছিল শিলাইদহে, সিরাজগঞ্জে। তো তিনি নিজেও এটা বিরোধী না হয়ে পারতেন না। এই ব্যাপারে আপনাদের ঢাকা ভার্সিটির প্রফেসর ডক্টর আহমদ শরীফ, তাকে মুসলমানদের খুব বেশি পক্ষের লোক মনে করার কোনো কারণ নাই, বাট তিনি নিজেই আলোচনা করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও বিশ্বকবি বটে, বাট তিনি এই ক্ষেত্রে স্বার্থের যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের তিনি অতিক্রম করতে পারেনি। একই আলোচনা সৈয়দ আবুল মকসুদ প্রথমার্ধে 2016 সালের বই, সেখানেও তিনি আলোচনা করেছেন যে এই ক্ষেত্রে এসে বিশ্বকবির যে উদারতা, সেই পরিচয় তিনি দিতে পারেননি, বরঞ্চ তিনি তার স্বার্থের দ্বন্দ্বের কারণে এটা তিনি বিরোধিতা করেছেন। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে কলকাতা ইউনিভার্সিটির একটা কর্তৃত্ব ছিল। আপনারা জানেন ওই সময় একটা নিয়ম ছিল, ইউনিভার্সিটি গুলো তার কয়েক মাইল ব্যাসার্ধের ভিতরে যে সমস্ত কলেজ থাকে এগুলোর পরীক্ষা নিত। ফলে একটা অর্থনৈতিক কারণ ছিল। যখন মেট্রিকুলেশন পরীক্ষা হচ্ছে, এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে, এগুলোর একক কর্তৃত্ব ছিল কলকাতা ইউনিভার্সিটির হাতে। ফলে স্যার আশুতোষ মুখার্জি সহ অন্যান্যরা এটা মেনে নিতে পারেননি যে এই ক্ষমতাটা তাদের নষ্ট হয়ে যাবে, মানে অর্থনৈতিক কারণে। এবং আরো অনেক ছিল, ব্যবসায়ী ছিল, মারোয়ারি যারা, তারা চাচ্ছিল না যে কলকাতার একক যে আধিপত্য, যেমন ঢাকার একক আধিপত্য, এটা নষ্ট হয়ে যাক। এজন্য তারা বিরোধিতা করেন এবং বিরোধিতার এক পর্যায়ে এই বঙ্গ প্রদেশ সৃষ্টির বিরোধিতা করতে গিয়ে এই ব্যাপারটা একটা সহিংস আন্দোলনের দিকে চলে যায়, যেটাকে আপনারা স্বদেশী মুভমেন্ট নামে ছিলেন। সমীর শতকের একটা বই আছে, স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল। সেখানে তিনি দেখাইছেন যে এই যে বঙ্গ প্রদেশের বিরোধিতা করতে গিয়ে এলিট হিন্দুরা এই আন্দোলনটাকে একটা সাম্প্রদায়িক রূপ দিলেন।
তাদের ওই সময় স্লোগান হয়ে গেল বন্দে মাতরম। এবং তিনি সৈয়দ আবুল মকসুদ সহ শতবর্ষে ফেরারি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিনে আহমদ ছফা লিখেছেন প্রভৃতি নানাজন এই বিষয়ে নিয়ে লেখা আছে। বিশেষ করে সুমিত সরকারের বইটা আপনাদেরকে পড়তে বলবো। সেখানে তিনি স্পেশালি এই হিন্দু মুসলমান রিলেশন নিয়ে একটা আলাদা চ্যাপ্টার আলোচনা করেছেন, যে যখন 1905 সালের এই বঙ্গপ্রদেশ সৃষ্টির মাধ্যমে এলিট হিন্দুরা একটা আন্দোলনকে সাম্প্রদায়িক রূপ দিল, ফলে এটা এমন একটা চিরস্থায়ী ক্ষত তৈরি করলো। রমেশচন্দ্র মজুমদার তার বাংলার হিস্ট্রির 4th ভলিউমে বলেছেন যে এই ক্ষতটা আর মুসলমানরা কখনো সারাই উঠতে পারে না। কারণ কি, তখন বলা হলো বন্দে মাতারম হবে রাষ্ট্রীয় স্লোগান, এটা মুসলমান মেনে নিতে পারেনি। এবং সুমিত সরকার দেখাইছেন, স্নিগ্ধ ভট্টাচার্যের একটা বড় আর্টিকেল আছে, তার বই আছে, সেখানে তিনি দেখাইছেন যে এই সময় কালীর সামনে শপথ করা, গীতাকে শপথ করা, এরকম হিন্দুয়ানি রিচুয়ালসকে মেন স্ট্রিম বানিয়ে এটাকে স্বদেশী আন্দোলনের মূল পুঁজি বানানো হলো। ফলে স্বভাবতই মুসলমানরা এখানে অংশগ্রহণ করতে পারলো না, এবং তাদের সাথে যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব, এটা জয়া চ্যাটার্জি আলোচনা করেছেন, বেঙ্গল ডিভাইডেড বাংলা ভাগ হলো নামে বইটা অনুবাদ হয়েছে ইউপিএল থেকে, আপনারা এটাও দেখতে পারেন যে এই সময় একটা চিরস্থায়ী ক্ষতের সৃষ্টি হলো, যেটা মুসলমানরা আর সারিয়ে নিতে পারেনি। এটার কারণ হলেন এলিট হিন্দুরা। আমি আলোচনা লম্বা না করতেছি না, জাস্ট আপনারা এই বইগুলো দেখে নিলে এই বিষয়ে ডিটেলস আলোচনা পাবেন। তাহলে বঙ্গপ্রদেশ যখন সৃষ্টি হলো, মুসলমানরা একটু সুবিধা পেতে থাকলো, বিশেষ করে পূর্ববঙ্গের সবাই এটার বিরোধিতা করলেন এলিট হিন্দুরা। এই এলিট হিন্দুর এই বিরোধিতা এক পর্যায়ে স্বদেশী আন্দোলনের রূপ নিল, স্বদেশী আন্দোলনটা সহিংসতায় রূপ নিল, এবং এখান থেকে একটা ধারা বের হলো, সেটা হলো হিন্দু মুসলমান সম্পর্কের চরম অবনতি, যেটা রমেশচন্দ্র মজুমদার নিজেও সাক্ষ্য দিয়েছেন, তিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তো এর মাধ্যমে আমরা দেখতে পাই যে একটা সুন্দর, যেমন আমাদের রাজশাহী থেকে যে আমাদের কি বলে বিভাগ হয়েছে, এই বিভাগের লোকদের যদি আমরা এটাকে সাম্প্রদায়িক দ্বন্দ্বে নিয়ে যাই, এটা বাংলাদেশের জন্যই ক্ষতিকর, তাই না? তো এটাকে আমাদের স্বাভাবিকভাবে নিতে হবে, ঠিক আছে, এটা উন্নতির জন্য রংপুরকে আলাদা বিভাগ বানানো হয়েছে, এইভাবে নিলেই তারা পারতেন। কিন্তু তারা ওই যে শ্রেণী স্বার্থের একটা দ্বন্দ্ব, তাদের জমিদারির একটা দ্বন্দ্ব, অর্থনৈতিক একটা দ্বন্দ্ব, কলকাতার একক আধিপত্য নষ্ট হয়ে যাবে এই দ্বন্দ্ব, তাদের জমিদারির প্রভাব নষ্ট হয়ে যাবে, এই নানাবিধ কারণে তারা মেনে নিতে পারেনি। তার মধ্যে একটা ছিল পূর্ববঙ্গের লোকদেরকে ছোট করে দেখা, যেটার এক্সাম্পল আমি দীনেশচন্দ্র সেনকে দিয়ে দিলাম। কারণ মুসলমানের কথা বলে আপনি বলবেন যে আপনি পক্ষপাতিত্ব করতেছেন, কিন্তু আমি দীনেশচন্দ্র সেনের এক্সাম্পল দিলাম যে তিনি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির কাছে গিয়ে কি বলে অপমানিত হয়ে পরে তাকে ফেরত আসতে হয়েছিল, এবং সেই কথা আপনি ভাই গিরিশ চন্দ্র সেনের কথার মাধ্যমে পেয়ে গেলেন। ফলে একটা বড় আন্দোলন যখন সহিংসতায় রূপ নিল, ইংরেজ সরকার এটাকে থামানোর জন্য বলেন ঠিক আছে, তোমাদের কথাই মেনে নেওয়া হবে, বঙ্গপ্রদেশটাকে রদ করা হবে। 1911 সালে পঞ্চম জর্জ এসে ঘোষণা দিলেন, বঙ্গপ্রদেশ যে আমরা সৃষ্টি করেছিলাম এটাকে শুধুমাত্র পূর্ববঙ্গকে তোমাদের সাথে দিয়ে দিব, বাট আসামকে কেন্দ্র করে একটা আলাদা প্রদেশ আমরা রাখবো। যেহেতু তোমাদের মূল লক্ষ্য পূর্ববঙ্গ, তো তোমরা পূর্ববঙ্গ নিয়ে আলাদা থাকো, বাট আসামকে যে আমরা আলাদা করছিলাম ওটা আলাদাই থাকবে। দুঃখজনক ভাবে পঞ্চম জর্জ আরেকটা ঘোষণা দিলেন, তিনি বললেন ব্রিটিশ ভারতের রাজধানী আর কলকাতা থাকবে না, এটা নয়াদিল্লি নিয়ে যাওয়া হবে। ফলে দেখেন, তারা যেটা সুবিধা চাইছিল পায় নাই, তো জাস্ট আসামও পায় নাই, পূর্ববঙ্গটাকে পাইছে। আর সবচেয়ে বড় একটা জিনিস তারা হারাইছে, তাদের এই কি বল গোয়ার্তমির কারণে বা গোড়ামির কারণে, যে ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা, সেটাকে তারা দেখলো যে এই কলকাতা কেন্দ্রিক এমন একটা বাবু তৈরি হয়েছে, তাদের কথা অ্যাকর্ডিং টু দ্যাম, যে বলছেন, এটা পার্থ চ্যাটার্জির আলোচনা আছে যে বাবু শ্রেণীর ব্যাপারে, আমি এই ব্যাপারে ডিটেলস আলোচনা করব না। তো তিনি দেখলেন এই বাবু শ্রেণীর ব্যাপারে তারা এত বেশি ঘৃণা লালন করলেন যে না, এদেরকে কেন্দ্র করে আর ব্রিটিশ ভারতের স্বাধীনতা সংগ্রাম চলুক বা এই সশস্ত্র পন্থাগুলো চলুক, এটা ব্রিটিশ সরকার চাইলেন না। তখন তারা রাজধানীকে একই সাথে 1911 সালে কলকাতা থেকে নয়াদিল্লিতে নিয়ে গেলেন। তার মানে তারা যেটা চাইছিলেন সেটাও হারাইলেন, পূর্ববঙ্গের যে উন্নতি সেটাও বন্ধ হলো, অপরদিকে বাংলাকে কেন্দ্র করে বাংলা, বিহার, উড়িষ্যার যে একটা বৃহৎ আইডেন্টিটি ছিল এটাও নষ্ট হয়ে গেল ওই কিছু এলিট হিন্দু বা ব্রাহ্মণদের গোড়ামির কারণে। মুসলমানদের প্রতিক্রিয়া কি? মুসলমান হতাশ হয়ে গেল। ঢাকা ভার্সিটির প্রফেসর ছিলেন প্রফেসর ডানি, বিখ্যাত ঐতিহাসিক, সবাই তার ঢাকা বইটা আছে, পড়েছেন, ঢাকা এ রেকর্ড অফ দা চেঞ্জিং অফ ফরচুনস। তিনি বইটার মধ্যে বলছেন, বইটার নাম্বার পেজ নাম্বার 76, যে এই পদক্ষেপের ফলে ঢাকা কেন্দ্রিক পূর্ববঙ্গের সবাই হতাশ হয়ে বলেন ইংরেজ সরকারের প্রতি। তারা এমন বেশ একটা ক্ষত সৃষ্টি হলে যে এই ক্ষতটা তাদের আর সারেনি, এবং নওয়াব সলিমুল্লাহ তো চিন্তা করছেন যে এই ব্যাপারটা আমি যতদিন পর্যন্ত সলভ না করতে পারবো আমি আর স্বাভাবিক জীবনযাপন করবো না। উনি অনেকটা সুফিদের মতো জীবনযাপন শুরু করলেন। তার ব্যাপারে লেখা আছে, নওয়াব খাজা সলিমুল্লাহর কে নিয়ে লেখা
এশিয়াটিক সোসাইটির জার্নালে সুফিয়া কামাল বা আরো অনেকে লেখালেখি করেছেন, সে ব্যাপারে আমি আলোচনা করছি না। তার মানে পূর্ববঙ্গের মানুষজন যারা উন্নতি দেখছিলেন শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, নারী শিক্ষার ক্ষেত্রে, ইউনিভার্সিটি হওয়ার একটা কথা ছিল, প্রদেশের ফলে আমরা একটা ভাইসরয় পেলাম, গভর্নর পেলাম, এই জিনিসগুলো যখন শেষ হয়ে গেল স্বভাবতই আমাদের প্রতিক্রিয়া আরো বিরূপ হবে, কারণ আমরা অলরেডি স্বদেশী আন্দোলনের মাধ্যমে একটা বড় ধাক্কা খেয়ে গিয়েছে। তো এই মুহূর্তে 1911 সালের 12 ডিসেম্বর বঙ্গপ্রদেশকে রদ করা হলো। 20 ডিসেম্বর নওয়াব সলিমুল্লাহর নেতৃত্বে প্রায় 19 সদস্যের একটি দল লর্ড হার্ডিঞ্জের সাথে তারা সাক্ষাৎ করলেন এবং তারা বললেন, ঢাকা প্রকাশ পত্রিকায় ওই দিনে এই আলোচনাগুলোর বিস্তারিত বিবরণ দেয়া আছে। ওইখানে তারা বিভিন্ন যুক্তি তুলে ধরলেন যে আমাদের কেন শিক্ষা প্রতিষ্ঠান দরকার, কেন অর্থনৈতিক উন্নতি দরকার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই আলোচনার এক পর্যায়ে তারা বললেন যে আমাদেরকে কলকাতা ইউনিভার্সিটি আমাদের থেকে অনেক দূরে, কথার কথা রাজশাহী থেকে একটা লোক কলকাতা গিয়ে পড়বেন, নওগাঁ থেকে, চট্টগ্রাম থেকে, এটা তো অনেক দূর। এটা কিভাবে সম্ভব যে আমাদের আম জনতা সাধারণের মধ্যে শিক্ষার আলো ছড়াবে? স্বভাবতই আমাদের দাবি হলো, অনেকগুলো দাবির ভিতরে একটা দাবি ছিল যে আমরা বঙ্গপ্রদেশকে রহিত করছেন ঠিক আছে, বাট আমরা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা একটা ইউনিভার্সিটি চাই, অন্তত যেটা ঢাকা কেন্দ্রিক হবে, এতটুকু আপনি আমাদের জন্য রাখেন। অনেকগুলো দাবির ভিতরে একটা দাবি ছিল, যেটা সলিমুল্লাহর নেতৃত্বে 19 সদস্যের তদন্ত কমিটি, যেটা লর্ড হার্ডিঞ্জের সাথে তারা সাক্ষাৎ করলেন। হার্ডিঞ্জ বলেন, ঠিক আছে, তোমাদের এই দাবিটা তো অযৌক্তিক না, আমি ব্রিটিশ রানীর সাথে, ভাইসরয়ের সাথে কথা বলে তোমাদেরকে আমি ডিসিশন জানাবো। 1912 সালের 31 জানুয়ারি সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে, যেটার নাম হবে ইউনিভার্সিটি অফ ঢাকা বা ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু ইংরেজ সরকার তখনও ঘোষণা দিতে বিলম্ব করতেছিল। বিলম্বের কারণ কি? ওদের মাথায় শুধুমাত্র 1905 সালের কাহিনীগুলো ঘুরতেছিল যে আবার যদি ঘোষণা দেয়, আবার না জানি হিন্দুরা কোন ধরনের বড় ধরনের বিপর্যয় ঘোষণা দেয়, তো দিব কি দিব না, দিব কি দিব না। এটার ভিতরে কলকাতা ইউনিভার্সিটি প্রভিশন রিপোর্ট আছে, ভলিউম 4, পেজ নাম্বার 122। সেখানে তারা বলছেন যে এই ঘোষণাটা দিতে দিতে 31 জানুয়ারি সিদ্ধান্ত হলো, কিন্তু ঘোষণা আসলো 2 ফেব্রুয়ারি। কারণ ইংরেজ সরকার নিজেও দনমন অবস্থায় ছিল যে আদতে পূর্ববঙ্গের জন্য আলাদা ইউনিভার্সিটি ঘোষণা দিলে আবার কেমন প্রতিক্রিয়া হয়। ঠিক তাই হল, এলিট হিন্দুরা আবার বিরোধিতা শুরু করলো। তারা প্রদেশ দিবেন না ঠিক আছে, গভর্নর দিবেন না ঠিক আছে, একটা ইউনিভার্সিটি হবে, এটাও তারা বিরোধিতা করলেন। ইংরেজ সরকার যে ধারণা করছিলেন সেটাই সত্যি হলো। পরবর্তী থেকে স্যার আশুতোষ মুখোপাধ্যায়, এবং এটা আপনি বলতে পারেন যে বানোয়ার কথা না, রমেশচন্দ্র মজুমদার, প্রফেসর রমেশচন্দ্র মজুমদার ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন, কলকাতা থেকে তিনি আসছেন এই ঢাকা ইউনিভার্সিটি হওয়ার পরে। তার একটা বই আছে জীবনের স্মৃতিদ্বীপে, তিনি বলতেছেন এখানে যে আমি হাঁটতেছিলাম, হঠাৎ করে আমার স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সাথে দেখা হলো। তিনি আমাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পরে বললেন, দেখো রমেশ, ইংরেজ সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলছে বিশ্ববিদ্যালয় করবে। তো আমাকে একদিন বড় লর্ড হার্ডিঞ্জ আমাকে ডাকলেন যে দেখো আশুতোষ, তুমি কিন্তু ভার্সিটি নিয়ে খুব বেশি গভীর বিরোধিতা করতেছো, এই বিরোধিতা বন্ধ করো। তার মানে রমেশচন্দ্র মজুমদার তার টিচার আশুতোষ মুখোপাধ্যায়ের জবানি দিয়ে বলতেছেন যে আমার শিক্ষক এটা বিরোধিতা করেছেন। এবং লর্ড হার্ডিঞ্জ বড় রাট তখন তাকে ধমক দিলেন যে দেখো, তুমি যদি এটা না থামো, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় করব, এখন তুমি বলো তুমি কি চাও, এর বিনিময়ে বিশ্ববিদ্যালয় হওয়ার বিরোধিতা বন্ধ করবা। ও যখন দেখলো যে চিপাই পড়ে গেছেন, তখন তিনি বললেন আশুতোষ মুখোপাধ্যায় যে ঠিক আছে, আমাকে 4টা প্রফেসর দিতে হবে, বিশেষ প্রফেসর কলকাতা ইউনিভার্সিটির জন্য, তাহলে আমি বিরোধিতাটা একটু কম করবো। তখন ইংরেজ বড়লাট বলেন, ঠিক আছে, তোমার এই দাবি মানা হবে, তুমি যা কিছু করো, বিশ্ববিদ্যালয় হবে। এটা একটা বড় দলিল। আমরা দিলে আপনারা বলবেন যে সাম্প্রদায়িক বয়ান, রমেশচন্দ্র মজুমদার নিজে একজন সাম্প্রদায়িক মানুষ, তাহলে এখানে সাম্প্রদায়িক বলার কোনো সুযোগ নেই। আর এর বাইরে আরো ডিটেলস প্রমাণ আছে। এবং এইখানে এসে তারা দেখলেন যে ইউনিভার্সিটি করাটাও তাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে রবীন্দ্রনাথের কি ভূমিকা ছিল এটা অনেকে জানতে চাইবেন। যে আমরা শুনে অভ্যস্ত যে আশুতোষ মুখোপাধ্যায় থেকে আরো বড় বড় যারা ছিলেন তারা তো বিরোধিতা করেছেন, কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথের কি ভূমিকা ছিল? অনেকেই এটাকে অতিরঞ্জিত করে তারা বলে থাকেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সরাসরি বিরোধিতা করেছেন। এরকমটা একটু দুর্বল। যারা বলেছেন তারা ওরকম আসলে শক্ত প্রমাণ দিতে পারেননি। তবে কিছু জিনিস আছে যেটা আসলে আমাদেরকে সন্দিগ্ধ করে তোলে। 1 নম্বর পয়েন্ট যেটা আমি আপনাদেরকে বললাম, সেটা হলো বঙ্গ প্রদেশ সৃষ্টি হওয়াটাকে কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পজিটিভলি নিতে পেরেছিলেন? পারেননি। আমি বললাম 1905 সালের আগস্ট থেকে অক্টোবরের ভিতরে তিনি 26টি গান রচনা করেছেন এই বঙ্গ প্রদেশ সৃষ্টির বিরুদ্ধে, আমার সোনার বাংলা সহ আরো অনেকগুলো। আজ বাংলাদেশের হৃদয় হতে একটা গান আছে না, আমি ভুলে গেছি গানটা। তো এরকম আরো অনেকগুলো 26টা গান তিনি রচনা করেছেন আগস্ট থেকে অক্টোবরের মধ্যে। তার জমিদারি ছিল পূর্ববঙ্গে, সবাই জানে, শিয়ালদহে, সিরাজগঞ্জে তিনি কি কোনো বড় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করেছেন? করেননি। তার মানে
পূর্ববঙ্গে তার জমিদারি ছিল, পূর্ববঙ্গে তার রাজত্ব ছিল, তার খাজানা ট্যাক্স কালেক্ট করতেন তিনি পূর্ববঙ্গ থেকে, এটা ব্যয় করতেন পশ্চিমবঙ্গে কলকাতায় শান্তিনিকেতনে। পূর্ববঙ্গের জন্য তিনি বিশেষ কিছু করেন নাই, সন্দেহ 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ যেটা আহমদ ছফা শতবর্ষের ফেরারি বইতে বলেছেন যে হে রবীন্দ্রনাথ, আপনি থাকলেন পূর্ববঙ্গে, আপনি জমিদারি করলেন পূর্ববঙ্গে, আপনি খাজনা কালেক্ট করলেন পূর্ববঙ্গে, বাট পূর্ববঙ্গের মুসলমানদের কোনো কথা আপনার সাহিত্যে থাকতে পারলো না। এটা কেমন কথা? আপনি এত হিন্দুদের নিয়ে এত কিছু রচনা করলেন, পূর্ববঙ্গের মুসলমানদের নিয়ে কিছু কথা থাকা দরকার ছিল, থাকলো না। এটা খুবই আফসোসের বিষয়। তার মানে লাস্ট যে পয়েন্টটা সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি 1921 সালে প্রতিষ্ঠিত হলো। ঠিক একই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আরেকটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য চরম মাত্রার আন্দোলন সংগ্রাম করতেছিলেন, সেটা হলো শান্তিনিকেতনে বিশ্বভারতী। বোলপুরে শান্তিনিকেতনে বিশ্বভারতীতে একই সময়ে, যে সময় ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠা হচ্ছে, একই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর এইটার এগেনস্টে গিয়ে আরেকটা ইউনিভার্সিটি বানানোর চেষ্টা করতেছেন, সেটা তার শান্তিনিকেতনে বোলপুরে। আরেকটা কারণ যেটা আমাদেরকে আরো বেশি সন্দিগ্ধ করে তোলে যে তিনি আসলে এটা চাননি, সেটা হলো যারা ঢাকা ভার্সিটির বিরোধিতা করেছেন, আশুতোষ মুখোপাধ্যায় থেকে অনেকেই তার পরিচিত, অনেকেই তার ক্লোজ, এবং কলকাতায় তার ঠাকুর পরিবারের শুরু থেকে অনেক প্রভাব, এবং রবীন্দ্রনাথ যখন নোবেল পেলেন ঠাকুর পরিবারের প্রভাব আরো বেশি বেড়ে গেল। তিনি এই সমস্ত যারা বিরোধিতা করেছেন রাসবিহারী ঘোষ থেকে নিয়ে আশুতোষ মুখোপাধ্যায়, তাদের কাউকে তিনি থামতে বলেননি, বা তাদের কাউকে তিনি বলেননি তোমাদের কাজটা অন্যায় হচ্ছে, পূর্ববঙ্গে কিছু হোক, কিছুই বলেননি। তার মানে এখানে একরাশ নীরবতা আমরা দেখতে পাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। যখন পূর্ববঙ্গের আলাদা প্রদেশ সৃষ্টির অবস্থান আসছে, তিনি এটা ঘোর বিরোধিতা করছেন, বাংলা মা বিভক্ত এরকম মনে করছেন। আবার যখন পূর্ববঙ্গের যেটা একটা ইউনিভার্সিটি হচ্ছে 1921 সালে, তিনি এটার এগেনস্টে গিয়ে পূর্ববঙ্গের বিপরীতে গিয়ে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বাড়ানোর জন্য তিনি নিজে রাস্তায় নেমে পড়েছেন এবং আন্দোলন টাকা কালেক্ট করতেছেন। এবং তিনি বিশেষ করে যারা বিরোধিতা করেছেন তাদের পক্ষে বিপক্ষে তাদেরকে তিনি থামতে বলেননি। তার মানে একটা বড় সন্দেহের কারণ থাকে, এবং এই সন্দেহের কারণ থেকেই সৈয়দ আব্দুল মকসুদ বলছেন তার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও বাংলাদেশের উচ্চশিক্ষা প্রথমা থেকে 2016 সালে যেটা বের হয়েছে, তিনি বলছেন যে এখানে রবীন্দ্রনাথ একটা বিরোধিতা, যথেষ্ট বিরোধিতা ছিল, প্রচ্ছন্ন বিরোধিতা, সত্যিকার অর্থে এটা ছিল, এটা মেনে নিতে হবে। সরাসরি বিরোধিতা তিনি করেননি, বাট একটা প্রচ্ছন্ন বিরোধিতা তার ছিল। এই ইতিহাসের এই সত্যটা আমাদের মেনে নিতে হবে। আচ্ছা, এখন হিন্দুরা, এলিট হিন্দুরা, ব্রাহ্মণ হিন্দুরা কেন ঢাকা ভার্সিটি বিরোধিতা করলো? তার 1 নম্বর কারণ আমি পূর্বেই বলছি, কলকাতার একটা একক আধিপত্য ছিল। ইভেন এই যে ঢাকা কলেজ, সেও পরীক্ষা দিত কোথায়? কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে। ফলে তার যে ক্ষমতার ব্যাসার্ধ এটা কমে যাবে। তখন ইংরেজ সরকার বলল ঠিক আছে আশুতোষ তুমি চিন্তা করিও না, ঢাকা ভার্সিটিকে আমরা 10 মাইল পর্যন্ত ক্ষমতা দিব, এর বাইরে ক্ষমতা তোমারই থাকবে। ফলে এই জন্য তারা, আরো বিভিন্ন কারণ আছে যেগুলো নবাব আলী চৌধুরী সহ অন্যান্যদের বর্ণনায় আছে, খাজা আজম, নবাব খাজা আজম, ওনারা এটা বর্ণনা করেছেন যে কি কি কারণে তারা বিরোধিতা করেছেন। ডিটেলস আমি যাচ্ছি না। এখন হলো তো এইভাবে নানা চড়াই উতরাই পেরিয়ে বঙ্গ প্রদেশ সৃষ্টি হওয়ার পরে, সেটা রদ হওয়ার পরে, লর্ডদের সাথে দেখা করার পরে, হার্ডনেসের মত নেওয়ার পরে, ইংরেজ সরকার প্রদেশ ঘোষণার রহিত করার পরে, নয়াদিল্লিতে স্থানান্তর হওয়ার পরে, নানা চড়াই উতরাই পেরিয়ে মুসলমানরা শেষ পর্যন্ত এই দাবিটা আদায় করে নিতে পেরেছিল যে হ্যাঁ, আমাদের পূর্ববঙ্গে একটা ইউনিভার্সিটি হবে যেটার নাম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এখানে একটা বড় জিনিস আমাদের দেখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বভাবতই সবসময় সর্বাগ্রে কারা ছিলেন? মুসলমান। কারণ আপনারা দেখতে পাচ্ছেন স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু একটা সম্প্রদায়গত দূরত্ব হিন্দুরা তৈরি করেছেন। মুসলমানরা এখানে অনেক বেশি শান্তির পরিচয় দিয়েছে। এটার আরেকটা এক্সাম্পল আপনারা খুঁজে পাবেন, শেখ মুজিবুর রহমান একটা বই আছে অসমাপ্ত আত্মজীবনী, যারা পড়েছেন বিসিসির জন্য পড়তে হয়েছে অনেকেই। সেখানে তিনি দেখবেন দেশ যখন দেশ প্রাপ্তি হচ্ছিল 1947 সেখানেও বড় একটা দাঙ্গার কারণ কারা ছিল? শেখ মুজিব নিজে অবাক হয়ে বলতেছে যে এগুলো কিভাবে তারা করতেছেন, এটা তো আমরা অপ্রত্যাশিত মাত্রায় আমাদের হিন্দু বন্ধুরা অ্যাগ্রেসিভ আচরণ শুরু করেছেন। এটা ইতিহাসের সত্যতা, এটা মেনে নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, আসলে কিছু করার নেই। তো এক্ষেত্রে স্বভাবতই নবাব ফ্যামিলি যারা ছিলেন এবং টাঙ্গাইলের নবাব যারা ছিলেন, এরকম নবাব মুসলমান যারা ছিলেন, বড় বড় নেতা শেরবাংলা ফজলুল হক, নবাব সলিমুল্লাহ সহ তার ভগ্নিপতি, ওনারা সর্বাগ্রে এই আন্দোলনের নেতৃত্ব দিলেন। যে করেই হোক আমরা ইংরেজের কাছ থেকে অন্তত একটা ইউনিভার্সিটি একটা আদায় করে নিব। এখন আপনি বলতে পারেন নবাব পরিবারের এখানে পার্টিসিপেট করার কারণ কি? এইটার একটা উত্তর খুঁজে পাবেন ওয়াকফ সিস্টেমটা পড়াশোনা করলে। এমনকি ইসলাম হিস্ট্রিতে দেখবেন, ডেইলি স্টার একটা আর্টিকেল আছে বড় নিয়ে, নবাব সলিমুল্লাহর নিয়ে তারা রিপোর্ট করেছে। সেখানে দেখিয়েছে যে নবাব সলিমুল্লাহ থেকে একবার নবাব আব্দুল গনি থেকে নবাব সলিমুল্লাহ তার ছেলে বা তার নাতি পর্যন্ত
তারা এত বেশি পূর্ববঙ্গের জন্য দান সদকা করেছেন, ওয়াকফ ফান্ড দিয়েছেন, এটা অকল্পনীয়। এখন আপনারা পাবেন নব সলিমুল্লাহর ইতিমখানা, তাই না? আমি ঢাকা ভার্সিটি প্রসঙ্গে পড়ে আসতেছি। নব আহসানুল্লাহ তিনি 1880 সালে, 1896 সালে 2000 রুপি, 3000 রুপি, 4000 রুপি, 10,000 রুপি পর্যন্ত মানুষকে পার্সন টু পার্সন তিনি বৃত্তি দিয়েছেন, তোমরা পড়াশোনা করো, ফুল ফি স্কলারশিপ দিয়েছেন, নারীদের জন্য কাজ করেছেন। নব সলিমুল্লাহ 1902 সালে তিনি প্রায় 1,12,00,000 টাকা এই পূর্ববঙ্গের মানুষের শিক্ষার জন্য তিনি ওয়াকফ করে দিলেন। যাও, এটা ওয়াকফ ফান্ডে থাকবে, তোমরা এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাজ করবে। আরো নানাবিধ কাহিনী, আমি লম্বা করছি না। ইসলামিয়া বোর্ডিং থেকে শুরু করে বরিশালে আরো অনেক বিভিন্ন জায়গাতে তারা এতিমখানা নির্মাণ, মসজিদ মাদ্রাসা নির্মাণ, স্কুল কলেজ নির্মাণে, মহিলাদের শিক্ষার ব্যবস্থার জন্য এই নবাব পরিবার সলিমুল্লাহ সহ তার পিতৃপুরুষ আহসানুল্লাহ খান বাহাদুর আহসানুল্লাহ ওনারা সহযোগিতা করেছেন। এবং এইটা ওই সময়কার মুসলমানদের একটা স্বাভাবিক জিনিস ছিল। আপনারা মুঘল পিরিয়ডে একটা শব্দ শুনে থাকবেন, লা খারাজ। যারা যেমন স্যারদের মতো যারা প্রফেসর ছিলেন, স্কলার ছিলেন, আলেম ওলামা ছিলেন, তাদের জন্য সরকারের তরফ থেকে সালতানাতে মুগলিয়া এবং সুলতানি আমলেও খারাস মুক্ত সম্পত্তি দেওয়া হইতো, বিঘার পর বিঘা, যে এগুলো আপনারা এগুলো ইউজ করে আপনাদের এক্সট্রা রুটি রুজির জন্য পরিশ্রম করার দরকার নেই, এখান থেকে যে ফসল আসবে এগুলো আপনি সব নিবেন। বা বাজার ওয়াকফ করে দেওয়া হচ্ছে, লাখারাস সম্পত্তি দিয়ে দেওয়া হচ্ছে। যে মাদ্রাসা কখনোই চামড়ার টাকা কালেক্ট করে চলবে না, মাদ্রাসা রাস্তাঘাটে চাঁদাবাজি করে চলবে না, মাদ্রাসা চলবে ওয়াকফ সিস্টেমের মাধ্যমে। মাদ্রাসা চলবে এই পুরা বাজার, ধরেন নীলক্ষেত ওয়াকফ করে দেওয়া হবে ঢাকা ইউনিভার্সিটির জন্য, এরকম কথার কথা। এইভাবে ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, প্রফেসর, এরা কেউ চান্দার টাকা খাবেন না, গরুর কোরবানির টাকা খাবেন না। তাদের জন্য সম্মানজনক একটা ব্যবস্থা থাকবে, ওয়াকফ এস্টেট অথবা লাখ খারাজ সম্পত্তি। তো এটা মুসলমানদের একটা ট্র্যাডিশন, যেটা তারা এই আমাদের সালাফদের আমল থেকে আমরা দেখতে পাই। অনেক সুলতানরা এই কাজগুলো করেছেন এবং ডক্টর আহমদ শালাবির বইতে একটা বিস্তারিত আলোচনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তার মানে এইখানে স্বভাবত নবাব পরিবারের একটা কন্ট্রিবিউশন ছিল। এটা একটা কারণ কি, মুসলমানদের যে এই জন্য একটা ট্রেডিশন, ওয়াকফ ব্যবস্থা, শিক্ষার জন্য ব্যয় করা, খরচ করা, দান করা, স্কলারশিপ দেওয়া, এইটা নবাব পরিবার সহ মুসলমানদের সম্ভ্রান্ত পরিবারের ভিতরে এটা স্বভাবতই ছিল। এটা নতুন করে আমাদের বলার কোনো কারণ নাই। এবং 1911 সাল থেকে নবাব সলিমুল্লাহ এককভাবে যে পরিমাণ পরিশ্রম করেছেন এই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য, সেটা বলাই বাহুল্য। পীরজাদা সৈয়দ সারফুদ্দিন একটা বই আছে, ফাউন্ডেশন অফ পাকিস্তান, সেখানে ভলিউম 1, সেখানে পেজ 231 থেকে 249 পর্যন্ত তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। এবং এশিয়াটিক সোসাইটি তৎকালীন জার্নালেও নবাব সলিমুল্লাহকে নিয়ে অনেক বড় আলোচনা হয়েছে। নবাব সলিমুল্লাহর মৃত্যুর পর তিনি তো ঢাকা ভার্সিটি দেখে যেতে পারেননি, তিনি 1915 সালে মৃত্যুবরণ করেন, ঢাকা ভার্সিটি 1921 সালে। এরপরে সেটার হাল ধরেন নবাব পরিবারের আরেকজন সদস্য নবাব আলী চৌধুরী। তিনি তখন এইটা নিয়ে, এবং তিনি নাথান কমিটির সদস্য ছিলেন, তিনি এই আন্দোলনটাকে, ঢাকা ভার্সিটির আন্দোলনকে সামনের দিকে নিয়ে যান। নবাব সলিমুল্লাহর ভগ্নিপতি খান বাহাদুর খাজা মোহাম্মদ আজম, তিনি নিজেও এই আন্দোলনের শরীর ছিলেন, লড়াই করেছেন। এছাড়া নবাব সিরাজুল ইসলাম, স্যার সৈয়দ শামসুল হুদা, আব্দুল করিম, শেরে বাংলাকে ফজলুল হক, খান বাহাদুর আহসানুল্লাহ, সৈয়দ নবাব আলী, যেটা আমি বললাম টাঙ্গাইলের জমিদার, ওনারা প্রমুখ সবাই মিলে, এবং সৈয়দ আবুল মকসুদের বইতে আলোচনা আছে প্রত্যেকের অবদান নিয়ে, তিনি দেখিয়েছেন যে ওনারা সবাই মুসলমানরা মিলে, মুসলমান নেতারা, মুসলমান নবাবরা, মুসলমান জমিদাররা, মুসলমান চিন্তকরা, মুসলমান বড়রা মিলে এই আন্দোলনটাকে সত্যিকার অর্থে বাস্তবায়ন করলেন 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মাধ্যমে। কিন্তু যখন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ঘোষণা হলো, নাম ঠিক হলো, জমি ঠিক হলো, তখনও আবার ওই বিশেষ একটা শ্রেণী বিরোধিতা আরম্ভ হয়ে গেল। তারা যে কোনো মূল্যে এটাকে থামাতে যাচ্ছিলেন, থামাইতে পারলেন না। এখন বিরোধিতা হলো যে কোনো মূল্যে ঢাকা ইউনিভার্সিটি বরাদ্দ কমাইতে হবে, এবং সেটা নিয়ে আলোচনা আছে। এবং আমি যে বললাম এম.এ. রহিমের তার বই আছে, সবচেয়ে প্রাচীন বইদের মধ্যে একটা, ইউনিভার্সিটি অফ ঢাকার হিস্ট্রি অফ ইউনিভার্সিটি অফ ঢাকা। তিনি এসে আলোচনা করেছেন যে কিভাবে এই বিরোধিতাটা হল, এবং 9 কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা ছিল, এইটাকে ওই বিশেষ এলিট হিন্দুরা কমাইতে কমাইতে 3 কোটি টাকায় নিয়ে আসলো, যে কোনোভাবেই 9 কোটি টাকা বরাদ্দ দেওয়া যাবে না। এবং আরেকটা বড় চক্রান্ত হলো সলিমুল্লাহ মুসলিম হলের ব্যাপারে। তারা খুব করে চাচ্ছিল সংঘ পরিবার যারা ছিল, আপনারা হিন্দুস্তানে এখনো পর্যন্ত দেখবেন রাষ্ট্রীয় সেবক সংঘ, এদের যে পূর্বপুরুষ, এরা চাচ্ছিল না কোনোভাবেই সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যাক বা এত বড় আকারে ধারণ করুক। এইটার জন্য তারা খুব বেশি পরিমাণে বিরোধিতা শুরু করলো, যে মুসলমানদের জন্য আলাদা হল কেন হবে। তার মানে দেখেন, আপনারা বুঝতে পারছেন যে পদে পদে ঢাকা ইউনিভার্সিটি বিপদে পড়েছে, এবং বিপদে পড়েছে কার জন্য? একটা বিশেষ এলিট শ্রেণীর মাধ্যমে। এটাকে মুসলমানদের যে তৎকালীন সময়ের নেতা
কর্তৃবর্গ, শিক্ষিত এডুকেটেড ইন্টেলেক্ট যারা ছিলেন, তারা এটা মোকাবেলা করে তারা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন। আমার লাস্ট পয়েন্ট, আমি এটা শেষ করে দিচ্ছি। ঢাকা ইউনিভার্সিটির নবাব পরিবারের অবদান আপনারা জানলেন। একটা বড় বিতর্ক তৈরি করা হয়, নবাব পরিবারের জমি ঢাকা ইউনিভার্সিটির জন্য বরাদ্দ ছিল কি ছিল। এই ব্যাপারে বিতর্কটা তৈরি করেছেন মনে হতো প্রফেসর আব্দুর রাজ্জাক, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। কিন্তু এটা অবাক লাগে, প্রফেসর আব্দুর রাজ্জাক সহ প্রফেসর আনিসুজ্জামান, ওনারা এই ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক তাদের ক্যারিয়ার, তাদের জীবন, কিন্তু খুব করে পূর্ববঙ্গকে হয়তো ওইভাবে আপন করতে পারেননি, এবং আপন করতে পারেননি পূর্ববঙ্গের মুসলমানদের যে স্পিরিট, মুসলমানদের যে মেটাফোর, মেটাফিজিক্স, এটাকে তারা আপন করতে পারেননি। তারা আবার সেই কলকাতার বয়ান, বাঙালি জাতীয়তাবাদের দিকেই ছুটেছেন। এটা দুঃখজনক হলো, এই সত্যিটা আমাকে বলতে হলো। ও তো উনি, তার একটা বই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ববঙ্গের সমাজ, অধ্যাপক আব্দুর রাজ্জাকের আলোকচারিতা অন্যান্য, সেখানে আব্দুর রাজ্জাকের আলোকচারিতার ফাঁকে তিনি এটা অস্বীকার করছেন যে নবাব পরিবারের কোনো জমি ছিল না। এর বিপরীতে প্রফেসর মুনতাসির মামুন এবং আরেকজন বিখ্যাত প্রফেসর, তিনি বাংলাপিডিয়া সহ অন্যান্যতে কাজ করেছেন, হিস্ট্রির অনেক স্বনামধন্য একজন লোক প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম, তিনি মারা গিয়েছেন। তারা বলছেন যে না, এখানে নবাব পরিবারের জমি ছিল, বাট কতটুকু ছিল এটা নিয়ে আপনি মতবিরোধ করেন, বাট নবাব পরিবারের জমি ছিল এই ব্যাপারে ওনারা বলছেন দ্বিমত করার কোনো সুযোগ নেই। মুনতাসির মামুনের একটা বই আছে ঢাকা সমগ্র ভলিউম 1, সেটা পেজ নাম্বার 28, আপনারা এখানে এই বিষয়ের আলোচনাটুকু পেয়ে যাবেন। এবং তিনি আরো বলছেন, বিবিসির একটা সাক্ষাৎকার তার কাছ থেকে নিয়ে আসছে, তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে শাহবাগের জাতীয় জাদুঘর পর্যন্ত এই নবাব পরিবারের জমির আন্ডারে ছিল, যেটা ব্রিটিশ সরকারকে তারা দান করেছিলেন বঙ্গ প্রদেশ সৃষ্টি হওয়ার পর 1906 সালে। তো কতটুকু দান করেছিলেন এই ব্যাপারে সৈয়দ আবুল মকসুদ তিনি বলছেন 600 একর জমির কথা। একই কথা বলেছেন আর অন্যান্য জন সহ মুনতাসির মামুন সহ 600 একর জমির মতো তারা দান করেছিলেন। বাট এটা নিয়ে একটু বিতর্কের সুযোগ আছে যে 600 একর জমি তৎকালীন এই অঞ্চলগুলোতে ছিল কিনা, এটা ভিন্ন পয়েন্ট। বাট দান যে করছিলেন এটা সুসাব্যস্ত, কারণ এই অঞ্চলগুলো বিশেষ করে শাহবাগ, এই রমনা থেকে শুরু করে রেসকোর্স ময়দান, এগুলো তৎকালীন সময় নবাবদের সম্পত্তি ছিল, ফলে তারা এটা দান করবেন, এটাই স্বাভাবিক। এখন রেকর্ডে কেন নাই, এটা একটা কারণ হলো, প্রবলেম হয়ে গেছে 1911 সালের বঙ্গপ্রদেশ রহিত করার বিষয়, এটা প্রবলেম সৃষ্টি করছে। 1905 সালে যখন বঙ্গপ্রদেশ সৃষ্টি হলো, নবাব সলিমুল্লাহ এই সমস্ত সম্পত্তিগুলো নতুন ঢাকা রাজধানীর জন্য সরকারকে অধিগ্রহণ করার সুযোগ দিলেন, যে আপনারা এগুলো আপনাদের অধীনে নিয়ে আপনাদের যা দরকার, কোর্ট কাছারি থেকে শুরু করে ইউনিভার্সিটির জন্য আপনার এই জায়গাগুলো বানান। আনফরচুনেটলি 1911 সালে সেটা রদ হয়ে গেল, ফলে এইটা সরকারের সরকারি কাজে ইউজ না করে ওই অধিগ্রহণ করা জমিটাকে পরবর্তীতে 1921 সালে ঢাকা ইউনিভার্সিটিকে দেওয়া হলো। হ্যাঁ, এইখানে সরকারে অধিগ্রহণ করে আরো অনেক জমি ছিল, শুধু নবাব পরিবারেরই যে শত শত একর জমি ব্যাপারটা এরকম না, আরো জমি ছিল, বাট নবাব পরিবারের জমি ছিল। রেকর্ডে না থাকার কারণ হলো অধিগ্রহণটা হয়েছে সরকারি প্রতিষ্ঠানের, সরকারি ইনস্টিটিউশনের জন্য। পরবর্তীতে বঙ্গপ্রদেশ রহিত হওয়ার পরে যেহেতু ইউনিভার্সিটি হয়েছে, সরকার তখন নিজে থেকে দান করছে, যেটা আব্দুর রাজ্জাক বুঝতে ভুল করছেন। তিনি বলছেন যে সরকারি জমিটাকে দিয়েছে, কিন্তু সরকার 1906 সালে অধিগ্রহণ করেছে সলিমুল্লাহদের কাছ থেকে, পরবর্তীতে সেটা সরকারি নথিপত্র ইউনিভার্সিটিকে দিয়েছে, বাট অধিগ্রহণটা হয়েছে নবাব পরিবারের জমি থেকে। যারা একটা শক্তিশালী উদাহরণটা খুঁজে পাবো, আশরাফুল ইসলাম একটা বই আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এলাকার ইতিহাস, সেখানে তিনি দেখাইছেন সলিমাবাদ, এখন ঢাকা ইউনিভার্সিটি যেটা, এটার দাগ হচ্ছে সলিমাবাদ মৌজায়। এই সলিমাবাদ মৌজাটা অনেক আগে থেকেই, যে আপনারা চিড়িয়াখানা দেখেন, নবাবদের চিড়িয়াখানা এই রিজনে ছিল, এইটা নবাবদের এরিয়া ছিল, সলিমাবাদ মৌজা, স্টিল নাও ঢাকা ইউনিভার্সিটি সেই মৌজার অন্তর্ভুক্ত। এবং তিনি বলছেন যে শাহবাগের জাদুঘর থেকে শুরু করে আপনাদের চারুকলা, মধুর ক্যান্টিন, টিএসসি এবং আণবিক শক্তি কমিশনের জায়গাটুকু এগুলো নবাবদের ছিল, যেটা 1906 সালে নবাব সলিমুল্লাহ সরকারকে অধিগ্রহণ করার সুযোগ করে দেন। এবং এই ক্ষেত্রে প্রফেসর মুনতাসির মামুন এবং ডক্টর সিরাজুল ইসলাম স্যারের কথা তো আমি বললামই। তার মানে এখানে মুসলমান সহ মুসলমান নেতাদের একটা বড় অবদান ছিল। নবাব সলিমুল্লাহ সহ নবাব, আরো যাতে নবাব ছিলেন, নবাব আহসানুল্লাহ সহ, একে ফজলুল হক সহ অন্যান্যদের, এটাকে আমাদের বিকৃত করার কোনো সুযোগ নেই। এবং আরো একটা ইতিহাসের তিক্ত সত্যতা আমাদেরকে স্বীকার করতে হবে, যে এইখানে পদে পদে এলিট হিন্দুদের দ্বারা আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। তবে আল্লাহ তাআলার ফজল এবং করমে সেই বাধা ডিঙ্গিয়ে পূর্ববঙ্গের মুসলিম নেতাদের উদ্যোগে আমরা আমাদের দাবিটা আদায় করে আজকের এই ঢাকা ইউনিভার্সিটি সমাজকে, জাতিকে, সভ্যতাকে আমরা উপহার দিতে পেরেছি। এবং এখান থেকে অনেক বড় বড় স্কলার বেরিয়ে আসছেন। স্যাররা তো আসেনি, এর আগেও স্যারদের আগে পূর্বসূরীরা অনেকেই বড় বড় বিশ্বের বুকে নাম করা ঐতিহাসিক ঈশ্বরকে অনেকে এখানে ছিলেন, যারা এই
ইনস্টিটিউশনকে কেন্দ্র করে পৃথিবীর বুকে তাদের নামকে রোশন করেছেন, পুরো অঙ্গের যে নাম সেটাকে উজ্জ্বল করেছেন। এটা সম্ভব হয়েছে ঢাকা ইউনিভার্সিটি আন্দোলনের মাধ্যমে, প্রতিষ্ঠা করার মাধ্যমে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইতিহাসের এই সত্যটাকে বোঝার এবং স্বীকার করে নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।